সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য। কেমন আছো তোমরা? আমি প্রীতম বলছি। আর এখন তোমাদেরকে শোনাবো চিত্ত চিরে চৈত্র মাস উপন্যাসের প্রথম পর্ব। লেখিকা মম সাহা। তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক। চাঁদনি আপার দেবর আমার বুকে হাত দিয়েছে আপা। আমি খুব ব্যথা পেয়েছি জানো। কি বিশ্রী ছোঁয়া। 7 বর্ষীয় ছোট বোনের মুখে এমন বিশ্রী একটা কথা শুনতেই শরীরটা শিরশির করে কেঁপে উঠল চিত্রার। ঘরমাক্ত মুখখানা রাগে লাল বর্ণ ধারণ করলো। বোনের দিকে দৃষ্টি দিতেই দেখলো ছোট্ট মেয়েটা ভয়ে কেমন কুটিসুটি মেরে আছে। তাড়াতাড়ি বোনকে নিজের দুহাতের আঁচলে আগলে নিল সে। হতভম্ব কণ্ঠে বলল, দেখি তো আমার চেরি সোনা, জামাটা একটু সরাও, আপা একটু দেখি। সবচেয়ে নিকটতম ভরসার স্থান পেয়ে মেয়েটা নির্দ্বিধায় জামা সরালো। জামা সরাতেই আঁতকে উঠল চিত্রা। কেমন লাল হয়ে গেছে মেয়েটার সাদা ধপধপে চামড়াটা। কি ভীষণ বিশ্রীভাবেই না ছুঁয়েছে এতটুকু বাচ্চাকে। ভাবতেই ঘৃণায় টইটম্বুর হয়ে গেল চিত্রার শরীরের প্রতিটি শিরা উপশিরা। ক্ষেপে উঠল সে। অথচ বাড়ি ভর্তি এত মানুষ, ঝোঁকের বসে কিছু করে বসলে তার খেসারত না আবার ছোট চেরিকে দিতে হয়। বিরক্ত রাগ দুটো অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যখন আন্দোলন শুরু হলো চিত্রার মস্তিষ্কে, তখন বাহির থেকে তার ডাক পড়ল। আজ তার বড় বোন চাঁদনির গর্ভকালীন সময়ের 7 মাস পূর্ণ হয় ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেই চাঁদনির শ্বশুরবাড়ির লোকজনও এসেছে। অবশ্য তার আপন বড় বোন না চাঁদনি, তার বড় চাচার মেয়ে হলো চাঁদনি আপা। আর ছোট্ট চেরিও তার আপন বোন না, তার ছোট চাচার মেয়ে হলো চেরি। চেরির পূর্ণ নাম হলো তোফা, কিন্তু আদর করে সবাই বাচ্চাটাকে চেরি বলে। আর মেয়েটা চেরি ফলের মতনই সুন্দর, আদুরে গোলগাল। তাই তো এতটুকু বাচ্চাও আজ বাজে ছোঁয়ার শিকার হলো। চিত্রার পরিবারটা বেশ বড় পরিবার বলা যায়। চিত্রার মা বাবা, বড় চাচা চাচি, ছোট চাচা চাচি, চিত্রার আপন বড় ভাই তুহিন, বড় চাচার ছেলে দুজন, দিহান আর ত্রিশান, ফুফি আর ফুফির একমাত্র ছেলে, বাড়ির সবচেয়ে ছোট সদস্য অনয়, চেরি, চেরির আরেকজন বড় বোন যে চিত্রারও বড়, ওই আপা, এবং চিত্রা নিজে। চাঁদনিও বড় চাচার মেয়ে, কিন্তু তার বিয়ে হয়েছে, বিধায় তাকে এই পরিবার দলে আর টানা হয় না, কারণ সে এখন অন্য ঘরের। একমাত্র চাঁদনির বিয়ে হওয়ার ফলে এত বড় পরিবারে একজন মাত্র সদস্য কমেছে। আপা, আম্মু শুনলে তো আমায় বকবে তাই না? আম্মু তো বলে দুষ্টুমি না করতে, এত অচেনা কারোর সাথে খেলতে না। আমি কিভাবে জানবো ওই ভাইয়াটা আমাকে চকলেটের কথা বলে এমন ব্যথা দেবে? আমি আর দুষ্টুমি করব না আপা। চেরির এমন অসহায়ত্ব দেখে বুক ভার করে কান্না এলো চিত্রার। বয়স সন্ধির বয়স তো, তাই আবেগের স্রোতে কান্নাটাই আসে প্রথমে। কিন্তু সে কাঁদবে না মেয়েটার সামনে, তাহলে মেয়েটা আরো বেশি ভয় পেয়ে যাবে। কণ্ঠনালীতে আটকে থাকা কান্নার স্রোতটা গিলে ফেলল চিত্রা। খুব কষ্টে মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে বলল, কেন খেলবে না তুমি? হ্যাঁ, অবশ্যই খেলবা। আবা আছি না তোমার সাথে। কেউ কিছু করবে না। আর দেখো, তুমি কেবল ওই পচা ভাইয়াটার রুমের সামনে আর যাবে না, কেমন? মনে থাকবে তো? অবুঝ চেরি ডানে বামে মাথা নাড়ালো। কি নিষ্পাপ ছোট মুখখানা, টানা টানা মায়া মায়া দুটি চোখ বাচ্চাটার। অনেক ফর্সা আর স্বাস্থ্য ভালো হয়, ভীষণ আদুরে লাগে মেয়েটাকে। আর এই ছোট্ট মেয়েটার শরীরে হাত দিতে নাকি বাঁধেনি ওই লোকটার। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। এত সহজে তো ছাড়া যাবে না অসভ্যটাকে। বোনের মুখখানা ধুয়ে দিয়ে সুন্দর করে চুলগুলো বেঁধে দেয় চিত্রা। কান্না করতে করতে লাল হয়ে গেছে বাচ্চাটার মুখ। পারে না, যেন বুকের সবটুকু স্নেহ ঢেলে দেয় মেয়েটার তরে। চেরিকে তৈরি করিয়ে চিত্রা নিজেও গোসল করে এলো। মাত্রই কলেজ থেকে এসেছিল সে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার, তাই এখন নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কলেজে। সে সুবাদাই বাড়িতে অনুষ্ঠান থাকা সত্ত্বেও তাকে কলেজ যেতে হয়েছিল। সে অবশ্য তত উন্নত শ্রেণীর ছাত্রী না, কোনো মতে চলনসই রেজাল্ট হলেই সে সন্তুষ্ট। ভাদ্রের উত্তপ্ত গরমে পরিবেশ ঘর্মাক্ত, আর সেই গরম দিয়ে এসে হুট করে এমন ঘটনার সম্মুখীন হতে বিরক্তিতে তেতো ভাব চলে এলো তার শরীরে। গোসল করায় আপাতত কিছুটা শান্তি মিলছে। গোসল করে লাল টকটকে একটা 3 পিস পরল চিত্রা। অতঃপর চেরির হাত ধরে বাড়ির বাগানের দিকে এগিয়ে গেল। মূলত অনুষ্ঠানটা সেখানেই। বিরাট আয়োজন করা হয়েছে চাঁদনির জন্য। কত রকমের খাবারের যে আয়োজন করা হয়েছে তা হিসেব করেও শেষ করা যাবে না যেন। চিত্রা ছুটে এসেই ধপ করে তার আপুর পাশ ঘেঁষে বসে পড়ল। চিত্রাকে দেখে ভারী পেটের গোল গাল ফর্সা ধপধপে চাঁদনি মুচকি হাসল। বাম গালটা টেনে দিয়ে বলল, কই ছিলিস চিতাবাঘ? এতক্ষণ লাগিয়ে কি পরীক্ষা দিয়েছিস শুনি? পরীক্ষাকে এত সিরিয়াসলি নেওয়ার মেয়ে তো তুই না। কি ব্যাপার শুনি? বড় আপার দিকে আর চোখে তাকিয়ে মুখ বাঁকালো চিত্রা। বেশ ভাব নিয়েই বলল,
তোমাদের মতো জর্জ ব্যারিস্টার হওয়ার মতন ছাত্রী হয়তো না, তাই বলে পাস মার্কটা তুলব না? বাবাকে তো চেনো, ফেল করার অপরাধে আবার জেলে না দিয়ে দেয়। নিজের ক্ষমতার যে দাপট দেখায় সে। চিত্রার কথায় হাসলো চাঁদনি। মেয়েটা তার বাবাকে তেমন পছন্দ করে না বলা যায়, বেশ ভয় পায়। একমাত্র নিজের বাবাকে ছাড়া পুরো পৃথিবীকে উত্তক্ত করার ক্ষমতা ওর আছে। বাবার সাথে ওর যে শীতল একটা যুদ্ধ প্রতিনিয়ত হয় তা সবারই জানা আছে। তবুও নিজের বাবাকে তো আর এমন কথা বলা শোভা পায় না। সেজন্যই চাঁদনি চোখ রাঙালো, ছোট্ট ধমক দিয়ে বলল, এমন বলে না চিতাবাঘ, তুই না ভদ্র মেয়ে? হ্যাঁ, আমি কি তা অস্বীকার করেছি? ভদ্র বলেই তো পিছে পিছে বলছি, অভদ্র হলে তো মুখের সামনে বলতাম। কথাটা বলেই ফিচলে হাসলো চিত্রা। চাঁদনি চেয়েও রাগি রাগি মুখ করে রাখতে পারল না। চিত্রাটা এমনই, যেখানে থাকবে সেখানেই হাসির মেলা বসবে। চাঁদনি আর চিত্রার কথার মাঝে চোখের গোল চশমাটা ঠেলতে ঠেলতে হরেক পদের ভাজার থালা নিয়ে উপস্থিত হলো অহি। ঘাড় অবধি চুলগুলো গরমে বেশ বিরক্ত করছে তাকে। অহির মুখমণ্ডলে একটা নিষ্পাপ নিষ্পাপ ভাব থাকে সব সময়। আর মেয়েটা বেশ গম্ভীরও। বড় পিতলের থালাটার মাঝে ৭ রকমের ভাজি। ভারী থালাটা চাঁদনির সামনে রেখে ক্ষান্ত হলো সে। সব খাবার আপাতত চলে এসেছে। থালাটা রেখেই ওড়না দিয়ে নিজের মুখটা মুছল অহি। চেরিকে নিজের দিকে টেনে নিয়ে ছোট্ট কণ্ঠে বলল, তোমার খিদে পেয়েছে চেরি? আপা কি তোমাকে খাবার খাইয়ে দিব? ছোট্ট চেরি অহির কোমরের দিকে জামা আঁকড়ে ডানে বামে মাথা নাড়িয়ে বলল, বড় আপার খাওয়া হোক, তারপর আমি খাবো। চিত্রা আপা খাইয়ে দিবে। চেরির কথাটা ভালো লাগে না অহির। বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল, তোমার চিত্রা আপা নিজের খাবার নিজে খেতে পারে নাকি, যে তোমাকে খাইয়ে দিবে? অহির কথায় মুখ ভেঙচি কাটল চিত্রা। চেরির দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তোমার মেজো আপা অনেক খেতে পারে বুঝলা, তাই তো এমন কাঠির লাহান সুখ না। এই চিত্রা, কেমন ভাষার ব্যবহার করিস বাড়িতে? তোর সাথে থেকে চেরিও এসব শেখে। ওহির নাক মুখ চিটকানো কথায় ফিক করে হেসে দিল চিত্রা। হাসতে হাসতেই বলল, ছোট আপা, তুমি তো শিক্ষক হবে তাই না? তোমার সাথে পারফেক্ট মানাবে সেই পেশা। এখনই তোমার মাঝে একটা মাস্টারনি মাস্টারনি ভাব আছে। সমস্যা নাই, তুমি আমাদের দিয়েই প্রথম প্র্যাকটিসটা করতে পারো। আমরা মাইন্ড করব না। চিত্রার কথার তালে চাঁদনিও হাসল। ওহি কপাল কুঁচকে দাঁড়িয়ে রইল উত্তরবিহীন। চিত্রার সাথে কথা বলাটাই একটা বোকামি। আর ওহি বরাবরই নিজেকে ভীষণ চালাক দাবি করে। পুরো বাগান ভর্তি নিজেদের বাড়ির মানুষই কিচকিচ করছে। মাত্রই অনুষ্ঠান শুরু হবে। হুট করে কোট প্যান্ট পরা চাঁদনির দেবরটা হাজির হলো। ধপ করে বসে পড়ল চিত্রার পাশে। তাকে দেখতেই গুটিয়ে গেল ছোট্ট চেরি। চিত্রারও হাসি হাসি মুখে অমাবস্যা নামল। মুখ আঁধার করে সে চাঁদনির পাশ থেকে উঠে চেরির সাথে দাঁড়ালো। চাঁদনির দেবর মহিন সবার দিকে তাকিয়ে কেমন হাসল। গদগদ কণ্ঠে চিত্রার উদ্দেশ্যে বলল, আরে আরে বেআইন সাহেবা, উঠে পড়লেন যে? আমার পাশে বসলে কি ক্ষয় হয়ে যাবে নাকি শরীর? চিত্রা মুখ বাঁকালো, অন্যদিকে তাকিয়ে বলল, আপনার তো অনেক কারেন্ট, যদি শক খেয়ে যায়। চাঁদনি কোনো মতে নিজের হাসি মুখ বজায় রাখল। বোনের এমন ভঙ্গির কথা তার যে তত পছন্দ হয়নি, সেটা প্রকাশ না করার আপ্রাণ চেষ্টা চালালো। চিত্রার বড় ভাই তুহিন এগিয়ে এলো বোনদের দিকে। বেশ গম্ভীর স্বরে বলল, চিত্রা, যা তো একটু ছাদে। ছাদের মরিচ গাছ থেকে কালো কালো কয়েকটা মরিচ তুলে আন। জানিস না চাঁদনিটা মরিচের ঘ্রাণ পেলেই খুশি হয়ে যায়। যা, নিয়ে আয়। ভাইজান, বড় আপার পেটের ছোট্ট বাবুটা ঝাল খেতে পারবে? চেরির প্রশ্নে হাসল তুহিন। মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, হ্যাঁ খেতে পারবে চেরি। ও তো খুব সাহসী বাবু, তাই পারবে। ঝাল না খেলে বড় হবে কিভাবে? ঝাল না খেলে বড় হওয়া যায় না বুঝি? এই জন্যই কি বাহার ভাই এত ঝাল খায়? তাই তো বলি, বাহার ভাই অত বড় কেন? তুহিন মিষ্টি হেসে চেরির গাল টেনে দিল। অতঃপর চোখের ইশারায় চিত্রাকে মরিচ আনার তাগাদা দিল। যেই না চিত্রা যেতে নিবে, তন্মধ্যেই চিত্রার বড় চাচি হাজির হয়। ব্যতিব্যস্ত কণ্ঠে বলে, আহা দুপুর হয়ে এলো যে, অনুষ্ঠান শুরু করতে হবে। চিত্রামা, যা তো, বাহারকেও ডেকে আন। এক দৌড়ে যাবি আবার এক দৌড়ে আসবি। যা। চিত্রা মাথা দুলিয়ে ছুট লাগালো ছাদের দিকে। তবে যাওয়ার আগে চেরিকে ছোট আপার সাথে থাকার নির্দেশ দিয়ে গেল। ছাদে টুকটাক সবজি গাছের পাশাপাশি অনেক রকমের ফুল গাছ অবস্থিত। বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করাই যেন চিত্রার কাজ। তার ভীষণ ভালো লাগে এই কাজ করতে। তাই তো ছাদে প্রবেশ করার সাথে সাথেই পা বাড়ালো ফুল গাছগুলোর দিকে। কয়েকদিন আগে ৩টি নতুন ফুলের চারা গাছ লাগিয়েছিল। আজ সবগুলোরই কি সুন্দর হাসি হাসি ফুটন্ত মুখ দেখা যাচ্ছে। চিত্রা মুগ্ধতা সামলাতে না পেরে পত্রলেখা, মৌসন্ধ্যা আর রঙ্গন ফুলের গাছ থেকে একটা একটা করে ফুল ছিঁড়ে নিল। এই ফুলের গাছগুলো তত সহজলভ্য নয়।
কিছুদিন আগে যখন সেই ৩টা ফুলের গাছের জন্য হাহুতাশ করছিল, তখনই ছাদে দেখা যায় এই ফুলের গাছ। চিত্রা জানে, ভাইজান বা বড় চাচা ছাড়া কেউ এ কাজ করবে না। কারণ তারা দুজনেই চিত্রার সকল আবদার পূরণ করার জন্য সর্বদা সচেষ্ট থাকে। আর চিত্রার আবদারটাও যেন তাদের কাছেই। আনমনেই ফুলগুলো মাথায় গুঁজতেই পেছন থেকে ভরাট পুরুষালী কণ্ঠ ভেসে এলো। "এই মেয়ে, ফুল ছিঁড়েছ কেন? গাছের ফুল গাছেই শোভা পায়। তাকে ছিঁড়ে নিজের চুলে গোঁজার মধ্যে কোনো মহত্ব নেই।" গম্ভীর পুরুষালী কণ্ঠের এমন ধমকে বিরক্ত হলো চিত্রা। সেই বিরক্ত ভাব কপাল কুঁচকে ঝেড়ে ফেলে বলল, "গাছটা কি আপনার? গাছটা কি তোমার? তোমারও না। গাছটা বর্তমানে যেখানে অবস্থানরত, যে মাটির উপর দাঁড়িয়ে আছে, গাছটা এখন তার।" লোকটা যে বরাবরই যুক্তিতে পারদর্শী, চিত্রা তা জানে। তাই এই গম্ভীর মানবকে বিব্রত বোধ করাতে কুটিল হেসে বলল, "তাহলে তো আপনিও আমার বাড়িতে অবস্থান করছেন। তাহলে আপনি কি আমার?" ছেলেটা হাসল। চিত্রার মাথায় যে অসৎ বুদ্ধির ছড়াছড়ি, সেটা তার ভালোই জানা আছে। তাই দু আঙুলের মাঝে সিগারেটটার শেষ টান দিয়ে ধোঁয়াগুলো আকাশপানে উড়িয়ে কেমন সতর্ক কণ্ঠে বলল, "আমায় জ্বালাতে এসো না মেয়ে, নিজেই চলে যাবে।" চিত্রা মুখ ভেঙচি কাটল। গোমড়া মুখে বলল, "নিচে আপার অনুষ্ঠান শুরুর পর্যায়ে। আপনাকে ডাকছে বড় চাচি। আমি গিয়ে কি করব? তোমার আপা কিভাবে এত খাবার খায় সেটা দেখব?" চিত্রার পারদে পারদে বিরক্তের ভাব বাড়ল। মরিচ গাছের দিকে যেতে যেতে বলল, "একদম আপনার গা ছাড়া ভাব আমায় দেখাবেন না। যেতে মন চাইলে যাবেন, না হয় যাবেন না। অনুষ্ঠান তো আমার না যে আপনার হাতে পায়ে ধরে নিয়ে যাব। আর তাছাড়া আপনি তো সবসময় বাসায় থাকেন না। আজ আছেন বলেই ডাকছে। আমি গেলে তো তোমার হিটলার বাপ নাক মুখ কুঁচকাবে। যাই, একটু ওনার শিরায় উপশিরায় বিরক্ত ছড়িয়ে আসি।" চিত্রা আর কোনো উত্তর দিল না। মরিচ গাছের দিকে এগিয়ে গেল সে। লোকটার বাউন্ডুলে ছন্নছাড়া ভাবটা ঠিক পছন্দ না তার। বাবা মেয়ের এদিকে ভীষণ মিল। দুজনেই এই ছেলেকে দেখতে পারে না। বাহারের ধপাধপ চলে যাওয়ার শব্দ শোনা গেল। যেতে যেতে বলল, "শোনো মেয়ে, আমি ছুঁয়ে দিলে পরে অকারণেই যাবে ঝরে। গলে যেন সে বরফ গলে না।" চিত্রা তাকিয়ে রইল লোকটার দিকে। শ্যামলা ছিপছিপে গড়নের লোকটার এমন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোই যেন বয়ঃসন্ধির আকর্ষণ। মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো কেমন হেলে দুলে পড়ছে। সিগারেট ফুঁকে যাওয়া পোড়া ঠোঁটেও যেন আরেক প্রকারের মাদকতা আছে। পুড়ে যাওয়া গাঢ় খয়েরি রঙের ঠোঁটটাকে বহুরূপী ডালিয়া মনে হয়। চিত্রার ভাবনার মাঝেই নিচ থেকে হইচই ভেসে এলো। চিত্রা দৌড়ে ছাদের কার্নিশ ঘেঁষে নিচে তাকাতেই দেখল মহিন গাল ধরে দাঁড়িয়ে আছে। আর তার সামনে বেশ গাছড়া ভাব নিয়ে দুহাত পকেটে গুঁজে দাঁড়িয়ে আছে বাহার। উফ, সত্যিই লোকটা জ্বালিয়ে দিবে একদিন। ঝরঝরে রোদ্দুরে ঘামে ভিজে চপচপে হয়ে আছে প্রত্যেকের শরীর। সাথে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে আকস্মিক ঘটনায়। ধূপধাপ পা ফেলে তন্মধ্যেই ছুটে এসেছে চিত্রা। মহিন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেও বোধহয় বুঝতে পারছে না জ্বরের কারণটা। তুহিন এগিয়ে এলো প্রথমে। কোনো রকমের উচ্চ বাক্য না করেই শীতল কণ্ঠে প্রশ্ন করল, "কি হয়েছে বাহার ভাই? মহিন কিছু করেছে?" বাহার যে সবে একটা অদ্ভুত কাজ করেছে, সেটার কোনো ছাপ তার মুখমণ্ডলে নেই। বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, "আমি মানুষকে শুধু শুধু কিছু দিই না, জানোই তো। নিশ্চয়ই সে দেওয়ার মতো কাজ করেছে, তাই দিয়েছি।" তুহিন মহিনের দিকে তাকালো। বাহার সোজাসাপটা উত্তর দেবে না সেটা সে ভালো করেই জানে। বাহারের চরিত্রের সাথে সোজাসাপটা উত্তরটা আশা করাও এক ধরনের বোকামি। তাই সে দ্বিতীয় প্রশ্নটা মহিনকেই করল, "কি করেছ মহিন?" ততক্ষণে মহিনেরও হতভম্ব ভাব কেটে গেল। অবাক কণ্ঠে বলল, "আমি তো কিছুই করিনি।" বাহার পকেটে হাত গুজেই হাসল, ক্ষীণ হাসি। কিন্তু ততক্ষণে মহিনের পরিবার খেপে গেল। হৈ হৈ করে ছুটে আসলো মহিনের মা, মানে চাঁদনির শাশুড়ি। আঙুল উঁচিয়ে বাহারের দিকে তাক করে দাঁত কিড়মিড় করে বলল, "এই ছেলে, এই, তোমার সাহস কিভাবে হলো আমার ছেলের গায়ে হাত তোলার?" "কিছুই তো করলাম না আন্টি। সাহসের কি দেখলেন এখনো?" মহিলার দাঁত কিড়মিড় করা প্রশ্নের জবাবে এমন উত্তর যেন অনাকাঙ্ক্ষিত ছিল। দূর থেকে চিত্রার ভয়ে হাত পা কাঁপছে। এখানে তার বাবা উপস্থিত না থাকলে হয়তো এতটা ভয় তাকে কাবু করতে পারত না। অথচ তার বাবা রক্তলাল চক্ষু নিয়ে তাকিয়ে আছে। ঘটনা বিগড়াতে যে বেশি সময় লাগবে না, তা বুঝতে বেশি সময় লাগলো না চিত্রার। মহিনের মা লতা বেগমের রাগ চক্রবৃদ্ধি আকারে বাড়ল। বেছে বেছে সে চিত্রার বাবা নুরুল সওদাগরের দিকে তাকিয়েই চোখ দিয়ে অগ্নিবর্ষণ করে বলল, "ভাই সাহেব, আপনারা হাঁ করে সবটা দেখছেন? বাইরের একটা উটকো ছেলে আপনাদের সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলল, অথচ আপনারা নিশ্চুপ। ছেলেটাকে ধমকও দিচ্ছেন না।" "ওনার ধমকের পরও অন্তত বাহার করেন আন্টি।
ভুল জায়গায় ভুল তথ্য প্রেরণ করাটাই বোধহয় মহিলা সমাজের কাজ। এবারও বাহারের কণ্ঠ স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক থাকতে পারলেন না নুরুল সওদাগর। খ্যাঁক খ্যাঁক করে বলে উঠলেন, এই অভদ্র ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? অন্যায় করেছে অথচ ন্যূনতম লজ্জাবোধ নেই? লজ্জাবোধের ফাংশনটা আমার ঠিক কাজ করে না, আর ভুল জায়গায় তো আরও আগে কাজ করে না। সূর্যের তেজ বাড়ল, সাথে তরতর করে বাড়ল নুরুল সওদাগরের রাগ। বড় বড় পা ফেলে এগিয়ে গেল বাহারের দিকে। বাহারের বুকের বাঁ পাশটাতে ধাক্কা দিল শরীরের সর্বশক্তি দিয়ে। ছেলেটা দুপা পিছিয়ে গেল অপ্রত্যাশিত ধাক্কায়, অথচ কোনো প্রতিক্রিয়া দেখালেন না নুরুল সওদাগরকে। বরং কোনো বাক্যবায় ছাড়াই বিরাট আরেকটা চর বসালো মহিনের গালে। পরিস্থিতি আরেক ধাপ হতভম্ব হলো। সবাই কেমন ফ্যাল করে তাকিয়ে রইল। নুরুল আলমও কম হতভম্ব বোধহয় হলো না। বাহার যেন অদৃশ্যভাবে চরটা তাকেই দিল। নুরুল আলমের মতো শক্ত কঠোর পুরুষ ভাষা হারালেন। নিজের বড় ভাইয়ের দিকে তাকালেন হতভম্ব চোখে। কোনো মতে উচ্চারণ করলেন, বড় ভাই, আপনি দেখলেন তো? ছাদের কার্নিশ ঘেঁষে অনবরত কাক শোরগোল তুলল। পরিবেশ যেন প্রয়োজনের তুলনায়ও শীতল। চিত্রার বড় চাচা গলা পরিষ্কার করে যখন বাহারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালেন, বাহার সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় তথাপি শেষ চটটা মারল মহিনের ডান গালে, এবং সবাইকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে হেলতে দুলতে চলে গেল বাড়ির মেইন গেট পেরিয়ে। সবাই কেবল তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। বর্তমানে এই তাকিয়ে থাকাটাই যেন উত্তম কাজ হয়ে দাঁড়ালো সবার কাছে। লতা বেগম তার পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়লেন। এতক্ষণের ঘটা কর্মকাণ্ড যেন সবারই নেহাত ভ্রম মনে হলো। বাহার যখন গেট পেরিয়ে অদৃশ্য হলো, উচ্চ কণ্ঠ শোনা গেল নুরুল সওদাগরের। ভয়াবহ রকমের চিল্লিয়ে বললেন, এই বেয়াদব ছেলেটা যেন এ বাড়িতে আর পা না রাখে। বিনা কারণে একটা ছেলেকে এতগুলো চড় মারল, অথচ তার ভয় আফসোস কিছুই নেই। বড় ভাই, এটার বিহিত আপনাকে করতেই হবে। বাবা, বাহার ভাই অকারণে কিছুই করেন না আমরা সবাই জানি। নিশ্চয়ই আমাদের অজান্তে কিছু হয়েছে। তুহিনের কথা থামল। তার কথার পৃষ্ঠে উত্তর দিল চাঁদনির স্বামী। লোকটা নিপাট ভদ্রলোক, খুব সহজে রেগে যান না, ভীষণ ঠান্ডা মানুষ। ঝুট ঝামেলা এড়িয়ে চলে গিয়ে জীবনে সুখী মানুষ সে। কিন্তু আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটাও চুপ থাকতে পারল না। বিস্ময় নিয়ে বললেন, তুহিন, তোমার কথাই না হয় মানলাম, এতগুলো চর তো আর এমনি এমনি দেয়নি, নিশ্চয়ই কারণ আছে। বাহার ভাইয়ের উচিত ছিল না সে কারণগুলো বলার? এতগুলো মানুষকে এক সমুদ্র প্রশ্নের নিচে ফেলে দেওয়াটা ওনার মতো বুদ্ধিমান লোকের কাছে প্রত্যাশিত নয়। সব জায়গায় গা ছাড়া ভাবটা আদৌ মানানসই? অবস্থা বেগতিক। কথার পৃষ্ঠে শুরু হলো কথার ঘাত প্রতিঘাত, অথচ যাকে নিয়ে এত কিছু, সে নির্জীবভাবে প্রস্থান করেছে। বাহার ভাইয়ের কাজটা বড্ড চোখে বাজলেও বাড়ির বেশিরভাগ মানুষই তার পক্ষেই কথা বলছে। কথা কাটাকাটি যখন বাজে পর্যায়ে, তখন চিত্রার মনে হলো বাহারের পক্ষ থেকে একটা কারণ উল্লেখ করতে হবে, যেন চটটা যুক্তিযুক্ত হয়। যেমন ভাবনা তেমন কাজ করার আগেই বাড়ির সবচেয়ে গম্ভীর ঠান্ডা ওহি কথা বলে উঠল। খুব ক্ষীণ স্বরে বলল, বাহার ভাই আমার পক্ষ থেকে চটটা মেরেছেন, উনার দোষ নেই। অবাকের উপর অবাক হচ্ছে পরিবারের বড় সদস্যরা। ছোটরাও সেই তালিকার বাইরে না। ওহির মা ছুটে এলেন মেয়ের দিকে, ধমকে বললেন, কি বলছিস ওহি? আজে বাজে কথা বলবি না একদম। মায়ের ধমকে ভয়ে ওহির মুখটা এতটুকু হলো। তখন মেয়েটার ভরসার হাত হয়ে এলো চিত্রার মা। এই ভদ্রমহিলা প্রচুর বুদ্ধিমতী। ওহির কথার ইঙ্গিত বুঝতে তার এক সেকেন্ডও ব্যয় হলো না। তাই নিজের ছোট যাকে চোখের ইশারায় চুপ করিয়ে ওহিকে আদুরে স্বরে জিজ্ঞেস করল, আচ্ছা ওহি, বলো তো, মহিন ঠিক কি করেছে তোমার সাথে? অসভ্যতম করেছে কি? ওহি উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। চোখের গোল গোল গ্লাসের চশমাটা ঠেলে চোখের সাথে আঁটো সাঁটো করে দিয়ে নত মুখে বলল, মহিন আমার স্পর্শকাতর জায়গায় বাজেভাবে ছুঁয়েছে। সেটাই হয়তো বাহার ভাই দেখে ফেলছে। আমি তো লজ্জায় প্রতিবাদ করতে পারতাম না। ভাগ্যিস উনি করে দিয়েছেন। সবার দৃষ্টি এবার মহিনের দিকে পড়ল। মহিন অবাক চোখেই তাকিয়ে রইল ওহির দিকে। তুহিন এসে এলো পাথারি কতগুলো আঘাত করলো তার শরীরে। ঘৃণায় প্রত্যেকের শরীর রি করে উঠল। ওই স্বভাবসুলভ বেশ ঠান্ডা মেয়ে। এই মেয়ে যে বানিয়ে বানিয়ে কিছু বলবে না, সেটা সবারই জানা। লতা বেগম নিজের ছেলের বেহাল অবস্থা মানতে না পেরে ছেলের সামনে সুরক্ষার দেয়াল হয়ে দাঁড়ালেন। ছেলেকে নিজের পিছে আড়াল করে হাত জোর করে বললেন, আমার ছেলেকে আর মেরো না বাবা, অনেক তো মেরেছ। ও ক্ষমা চাইবে ওহির কাছে। এবার মতো ছেড়ে দাও। আমি ওর আচরণে লজ্জিত। ভাবতে পারিনি আমার ছেলে এমন হবে। ক্ষমা করো বাবা। তুহিনের রাগ তখন আকাশ সমান। নিজের বাড়ির মেয়েদের সে যথেষ্ট সামলে রাখে, অথচ এই আত্মীয় নামক জানোয়ারটা নাকি বাজে আচরণ করে বেঁচে যাবে? কখনোই না। তুহিন তার বাবার উদ্দেশ্যে হুঙ্কার ছাড়ল, বাবা,
এবার আপনি কিছু বলবেন না? এতক্ষণ তো অনেক কথা বলছিলেন। ওর এবার জেলে দেন। এত বড় সাহস ওর! হ্যারাসমেন্টের দায়ে জেলের ঘানি টানবে ও। ব্যবস্থা করুন। উৎসবমুখর পরিবেশটা হুট করে ভয়াবহ রূপ ধারণ করল। চেরিকে আঁকড়ে ধরে নিরুত্তর দাঁড়িয়ে রইল চিত্রা। সওদাগর বাড়ির সকল সদস্যই বেশ চতুর। আত্মীয়দের মাঝে এমন বিশ্রী ঘটনা ঘটলে তাদের বড় মেয়ের সংসারেও যে আঁচ আসতে পারে, সেটা তাদের ঢের জানা। পাড়া প্রতিবেশী তন্মধ্যেই ছি ছি শুরু করলো। তিলকে তাল বানালো। ওহির চরিত্রে কিঞ্চিত কালি ছড়াছড়ি হয়ে গেল। বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সওদাগর নিজের মুখ খুললেন। গম্ভীর থেকে গম্ভীর কণ্ঠে বললেন, যা হয়েছে তা শেষ। মহিনকে তো যথেষ্ট শাস্তি দেওয়া হয়ে গিয়েছে। বাকিটা আমরা পারিবারিকভাবে মিটিয়ে নিব। এ নিয়ে আশা করি আর কোনো কথা হবে না। আমাদের মেয়ে এখানে নেহাতি ভুক্তভোগী। ওরে নিয়ে আর কোনো সমালোচনা কেউ করবেন না আশা রাখি। শেষের কথাটা যে পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে বলা, তা বুঝতে বাকি রইল না কারো। লতা বেগম নিজের রক্তাক্ত ছেলেকে কোনোভাবে ধরে রেখে ক্ষীণ অথচ কঠোর স্বরে বলল, আমি ওরে নিয়ে এখনই চলে যাচ্ছি। চাঁদনির তো আর কয়েক মাস পরেই ডেলিভারির ডেট। ও এখানেই থাকুক। আমাদের বংশে বউদের প্রথম সন্তান তার বাপের বাড়িতেই হয়। জুনায়েদ, তুই কি যাবি আমাদের সাথে? শেষের প্রশ্নটা তিনি নিজের বড় ছেলের উদ্দেশ্যে করলেন। জুনায়েদ লোকটা ভদ্রলোক। সহজ সরল হলেও ভীষণ বাস্তববাদী। তাই নিজের মায়ের প্রস্তাবকে অকপটে না করে বলল, আমার তো কথা ছিল সময়ে অসময়ে চাঁদনির পাশে থাকার। তাই এ সময়েও ওর পাশেই থাকতে হচ্ছে। তোমরা যাও মা। লতা বেগম বড় ছেলের দিকে ঘৃণার দৃষ্টি ফেলে চলে গেলেন। মহিলার ভাব এমন যে এই পৃথিবীতে তার ছোট ছেলের মতো শুদ্ধ পুরুষ আর দ্বিতীয়টি নেই। তাই ছোট ছেলে যাই করবে তা হাসিমুখে মেনে নেওয়াটা উচিত কাজ। যেহেতু চাঁদনির পরিবার মেনে নেয়নি, তাই বংশের নতুন নিয়ম বের করে শান্তিস্বরূপ চাঁদনিকে ঘুরিয়ে পেঁচিয়ে ও বাড়িতে নেবেন না, তা বুঝিয়ে দিয়ে গেলেন। কেউ কোনো রকম প্রতিক্রিয়া জানালেন না। সবার ভাব এমন যে লতা বেগমের বংশের নিয়মটা তারা নির্দ্বিধায় পালন করবেন। যখন বড়দের কথোপকথন চলল, মহিন ধীর কণ্ঠে বলল, আপনাকে তো আমি ছুঁইনি ওহি, তবে এবার নিশ্চয়ই ছুঁয়ে দিব। এমনভাবে ছুঁব যেন নিজেকে দেখে লজ্জা পান। ওহি নিরুত্তর রইল। ভাব এমন, সে কথাখানা শোনেইনি। মহিন আর তার মা চলে যেতেই আরেক দফা ক্ষমা চাইল জুনায়েদ। ভাইয়ের কর্মকাণ্ডে যে সে লজ্জিত, তার আচরণেই প্রকাশ পেল। সবটুকু ঘটনায় চাঁদনি ভড়কে গেছে। সংসারটা ভাঙতে বসলো ভেবেই ভয়ে কাঁপল তার মন। বাঙালি নারীদের কাছে তো আবার সংসারই সব, ধ্যান জ্ঞান বেঁচে থাকা। দুপুর গড়িয়ে বিকেল হলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাড়ির পরিবেশ খানিকটা থমথমে। যে যার মতন নিজেদের ঘরে আছে। অন্যান্য দিনের মতন হইচই নেই, হাসি তামাশা নেই। আকাশ যখন কমলা রং ছেড়ে কালো রঙে নিমজ্জিত হলো, ছাদ থেকে ভেসে এলো তখন গিটারের টুংটাং শব্দ। চিত্রার বয়ঃসন্ধি মনের মন খারাপের আবেশটা হাওয়ায় মিলিয়ে গেল হুট করেই। গিটার তো বাহার ভাই মাঝরাতে বাজান, তাও মাঝে মাঝে। আজ এমন একটা দিনে এ সময় গিটার বাজাচ্ছেন যে? পরক্ষণেই মনে পড়ল, আজ বাবা বাড়িতে, আর বাবাকে বিরক্ত করা বাহার ভাইয়ের সবচেয়ে পছন্দের কাজ। আর মনেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাহার ভাই তাদের বাড়িতে এসেছে আজ 1 বছর হতে চলল। কোনো আত্মীয়তা নেই লোকটার সাথে। কেবল আর কেবলমাত্র দিহান আর ত্রিশানের শিক্ষক হয়েই এ বাড়িতে খুঁটি গেড়েছেন সে। গত বছর যখন দিহান আর ত্রিশান ভাইয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে, তখন কুল কিনারা খুঁজে ভালো শিক্ষকের সন্ধান চলল। অতঃপর একদিন হুট করেই বড় চাচা বাহার ভাইকে ডেকে নিয়ে এলেন। কঠোর গাছড়া ভাবের এই বাহার ভাইয়ের কড়া শাসন আর পরিশ্রমে দুজনই দারুণ রেজাল্ট করল। বাহার ভাই বর্তমানে ইংলিশে মাস্টার্স পড়ছেন, পাবলিক ভার্সিটিতে। ছাত্র হিসেবে ভীষণ মেধাবী হওয়ায় সে এ বাড়ির সকলের মন পেয়ে যায়। অবশ্য অনেকটা গাছড়া ভাব আছে, বিধায় চিত্রা আর তার বাবা বাহারকে পছন্দ করে না। চিত্রাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান হলো তুহি। সে সবার বড়। বড় চাচার তখন সন্তান ছিল না, কিন্তু তুহিন ভাইজান হওয়ার পর বড় চাচার ঘর আলো করে চাঁদনি আপা এলো। তারপর ছোট চাচার ঘরে এলো ওহি আপা। তারপর তিহান আর ত্রিশান ভাই জমজ হলো বড় চাচির ঘরে। অতঃপর চিত্রা, এবং তারপর সবার ছোট আদরের চেরি। বর্তমানে ত্রিশান ভাই আর তিহান ভাইকে পড়াশোনায় সাহায্য করার পাশাপাশি চেরি আর অনয়কেও পড়ান বাহার ভাই। এলাকায় মোটামুটি বাহার ভাইয়ের একটা পরিচিতি আছে, কারণ সে সবাইকে বেশ সাহায্য করেন। নানান রকম কথা ভাবতে ভাবতে ছাদের দিকে পা বাড়ালো চিত্রা। বাহার ভাই তো আজ দুপুরে খায়নি। এখন খাবেন কিনা জিজ্ঞেস করতেই ছাদের দিকে পা বাড়ালো। ছাদের চিলেকোঠার ঘরেই বাহার ভাই থাকেন। থাকার খরচ না দিলেও খাবার খরচ বাহার ভাই দেন। তার এক কথা, অন্যের থালে খেয়ে খোঁটা কামাতে পারবেন না। ছাদের দরজার সামনে আসতেই অস্বচ্ছ গিটারের শব্দটা তুমুল হলো। বাহার ভাইয়ের গলা ছেড়ে গানের শব্দ এলো। রক্তের সাথে মানুষগুলি করে বেইমানি, স্বার্থের কারণে মানুষ হয় হারামি, আবার চলার পথে সুখ দুঃখে পর আপন হয়।
আমি শুধু আমার আপন কথা মিথ্যে নয়, আমি শুধু আমার আপন কথা মিথ্যে নয়। চিত্রা মনোযোগ দিয়ে তাকালো মানুষটার দিকে। হাঁটু অবধি প্যান্ট পরা, ফুটপাতে খুব সস্তার একটা ছাই রঙা পাতলা টি শার্ট গায়ে, চুলগুলো এলোমেলো, সাথে সিক্ত, বোধহয় গোসল করেছে। মানুষটার বেলা অবেলায় উদ্ভট কাজ করার শখ। তন্মধ্যে গান থামিয়ে সিগারেট ধরল বাহার। পরিবেশ তখন নিশ্চুপ প্রায়। এর মাঝেই ধপধপ পা ফেলে কে যেন ছাদের দিকে আসছে মনে হতেই দরজার আড়ালে লুকালো চিত্রা। ভেবেছিল মা চাচির মধ্যে কেউ এসেছে, কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে ওহি হাজির হলো, হাতে তার ঢেকে রাখা থালা। চিত্রা ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে রইল। ওহি আবার কিনা খাবার এনেছে। এক গ্লাস পানি খায় না যে, সে নাকি আজকাল বাহারের জন্য খাবার আনছে। ওই চুলগুলো দুলাতে দুলাতে ছাদে পা রাখতেই হাঁপ ছেড়ে বাঁচল চিত্রা। অতঃপর বাহারের মতন করে আনমনেই বলল, শোনো মেয়ে, বাহার ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে, গলে যাবে যে বরফ গলে না। চিত্রার গান থামতেই ছাদ থেকে হাসির শব্দ ভেসে এলো। পরক্ষণেই বাহারের কণ্ঠ ভেসে এলো, চিন্তা নেই মেয়ে, কারো এক দিন হব, কারো এক রাত হব, এর বেশি রুচি কারো হবে না। চিত্রার চোখ অবাকে বড় বড় হয়ে গেল। তার গান কি তবে বাহার ভাই শুনে ফেলল? এতক্ষণ শুনলে চিত্ত শিরে চৈত্র মাস উপন্যাসের প্রথম পর্ব। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।